অন্তর্বর্তী সরকারের মেয়াদের একেবারে শেষ মুহূর্তে গত ৯ ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই চুক্তির ফলে আগের ২০% থেকে ১% কমে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক এসে দাঁড়ালো ১৯%। শুল্ক কমার পরিমাণ মাত্র ১% হওয়ায় চুক্তিটি নিয়ে নানা মহলে যথেষ্ট উদ্বেগ ও শঙ্কা যেমন তৈরি হয়েছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে অভাবনীয় সুযোগের সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম সুযোগ হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম ফাইবার ব্যবহার করে বাংলাদেশে তৈরি করা পোশাক শূন্য শুল্কে মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে, যেটি দীর্ঘদিন থেকেই আমাদের একটি প্রত্যাশা ছিল। এর মাধ্যমে বাংলাদেশের জন্য মার্কিন তুলা ব্যবহার করে সুতা রপ্তানির দ্বারও খুলে যেতে পারে। তাছাড়া এই চুক্তির ফলে উপমহাদেশীয় বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরির অপার সম্ভাবনাও খুলে যেতে পারে বাংলাদেশের জন্য। তবে মার্কিনীদের পক্ষ থেকে চুক্তির শর্তটি স্পষ্ট: ব্যবহার করতে হবে মার্কিন কাঁচামাল, অর্থাৎ আমাদের তৈরি পোশাক খাত ধীরে ধীরে মার্কিন সরবরাহ ব্যবস্থার ওপর আরও নির্ভরশীল হয়ে পড়তে পারে। এখানে উদ্বেগের বিষয় হল, এতে করে আমাদের নীতিগত স্বাধীনতা ঠিক কতটুকু বজায় রাখতে পারব আমরা। এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের ৬,৭১০টি পণ্যে শুল্ক ছাড় দেবে বাংলাদেশ, যার মধ্যে প্রায় ৪,৫০০টি পণ্য চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই শুল্কমুক্ত সুবিধার আওতায় আসবে। বাকি পণ্যগুলোতে যথাক্রমে ৫ ও ১০ বছরের মধ্যে ধাপে ধাপে শুল্কমুক্ত সুবিধা দেয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ছাড় দিচ্ছে ১,৬৩৮টি বাংলাদেশি পণ্যে। সংখ্যাগত এই তারতম্যের দিক থেকেও এটি বেশ স্পষ্ট যে বাজার উন্মুক্ত করার ফলে চাপটা বেশি থাকবে বাংলাদেশের ওপরেই। যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের বাজার উন্মুক্ত করে দেয়া মানে শুধু সেদেশের পণ্য প্রবেশ করবে বিষয়টি ঠিক এমনটি নয়, বরং এর সাথে দেশীয় শিল্পের প্রতিযোগিতাও বৃদ্ধি পাবে। ফলে দেশীয় শিল্প হুমকির সম্মুখীন হতে পারে এমন বাস্তবতাও তৈরি হতে পারে। মার্কিন কৃষিপণ্য যেমন দুধ, পোলট্রি, গম, সয়াবিন এরকম পণ্য কম শুল্কে বা শুল্কমুক্ত অবস্থায় বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় কৃষকরা একটি অসম প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। এই সম্ভাবনাটি প্রবল। মার্কিন কৃষি খাতের একটি বড় অংশ ভর্তুকিপ্রাপ্ত ও উচ্চ প্রযুক্তি নির্ভর। ফলে আমাদের ক্ষুদ্র কৃষকরা সেই দাম, মান এবং প্রযুক্তিগত উৎপাদনশীলতার কাছে টিকে থাকতে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এর ফলে গ্রামীণ জীবিকা ও কর্মসংস্থানের উপর সৃষ্ট চাপ সামাল দেয়া সরকারের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে অশুল্ক বা প্রশাসনিক বাধা কমানোর বিষয়টি। মান যাচাই, লাইসেন্সিং, লেবেলিং এসব প্রক্রিয়া সহজ করা হবে। যুক্তরাষ্ট্রের মান অনুমোদনকে গ্রহণ করার কথাও চুক্তিটিতে উল্লেখ করা হয়েছে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ হবে ঠিকই, কিন্তু আমাদের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা সেক্ষেত্রে দুর্বল হয়ে পড়তে পারে। খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য বা জৈব প্রযুক্তি সংক্রান্ত পণ্যের ক্ষেত্রে নীতিগত সতর্কতা বজায় রাখা কতটা সম্ভব হবে, এই প্রশ্নটিও এখানে থেকে যায়। চুক্তিটিতে আমাদের দিক থেকে বিশাল অঙ্কের ক্রয় প্রতিশ্রুতিও রয়েছে। বাংলাদেশকে ১৪টি বোয়িং বিমান ও ১৫ বছরে প্রায় $15 বিলিয়ন সমমূল্যের জ্বালানি কিনতে হবে এবং বিশেষ করে এলএনজি আমদানি করতে হবে। কিনতে হবে নির্দিষ্ট পরিমাণ কৃষি পণ্য। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে। অর্থাৎ শুধু বাণিজ্য নয়, প্রতিরক্ষা খাতেও যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘমেয়াদী ক্রয় সম্পর্কের দিকে ধাবিত হতে যাচ্ছি আমরা। চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বলা হয়েছে, বাংলাদেশ এমন কোনো দেশের কাছ থেকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ফুয়েল রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনবে না, যারা কিনা মার্কিন স্বার্থকে বিপন্ন করতে পারে। শুধু বিশেষ পরিস্থিতিতে বা আগে চুক্তি করা আছে এমন সামগ্রী ছাড়া অন্য কোনো বিকল্প না থাকলে এর ব্যতিক্রম হতে পারে। এটি এক ধরনের কৌশলগত সীমাবদ্ধতা, যা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে ঠিক কী ধরনের জটিলতা ভবিষ্যতে তৈরি করতে পারে সেটি নিয়েও যথেষ্ট সংশয় রয়ে গেছে। একই সঙ্গে চুক্তিটিতে ফিশারিজ সংক্রান্ত কিছু শর্তও রয়েছে। বাংলাদেশকে যত দ্রুত সম্ভব WTO এর এগ্রিমেন্ট অন ফিশারিজ সাবসিডিজ গ্রহণ করতে হবে এবং এর নিয়মগুলো বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে অবৈধ, অপ্রকাশিত
ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ প্রতিরোধ, ভর্তুকি সম্পর্কিত স্বচ্ছতা বৃদ্ধি এবং স্থানীয় মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা। অর্থাৎ পরিবেশ ও মৎস্য সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে এই চুক্তি আমাদের জন্য ভবিষ্যতে সহায়ক ভূমিকা পালন করতে সাহায্য করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে লিখিত শর্তগুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে জ্বালানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও অবকাঠামো খাতে মার্কিন কোম্পানিগুলোকে সমান সুযোগ দিতে হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ভর্তুকি সীমিত করতে হবে এবং তথ্য প্রকাশে নিশ্চিত করতে হবে বাড়তি স্বচ্ছতা। সবচেয়ে আলোচিত বিষয়টি হচ্ছে তৃতীয় পক্ষ সংক্রান্ত শর্ত। বলা হয়েছে, বাংলাদেশ যদি ভবিষ্যতে কোনো অবাজার অর্থনীতির দেশ যেমন চীন বা রাশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র চাইলে বাংলাদেশের সাথে হওয়া এই চুক্তি বাতিল করে দিতে পারবে। অর্থাৎ ভবিষ্যৎ বাণিজ্য কৌশল নির্ধারণেও এখানে এক ধরনের একটি সীমারেখা তৈরি হচ্ছে। একটি দেশের সঙ্গে চুক্তি করতে গিয়ে অন্য দেশের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক সীমিত হয়ে গেলে সেটি কৌশলগতভাবে বাংলাদেশের জন্য কতটা সুবিধাজনক হয়ে দাঁড়াবে সেই প্রশ্নটিও থেকে যায়। আঞ্চলিক প্রভাবের বিষয়ে চুক্তিটিতে কি বলা আছে সেই প্রসঙ্গটি নিয়ে আমরা একটি বিশ্লেষণ করি। এই চুক্তির প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নাও থাকতে পারে। বাংলাদেশ বর্তমানে ভারতের তুলার বড় ক্রেতা, কিন্তু মার্কিন বাজারে শূন্য শুল্ক সুবিধা পেয়ে বাংলাদেশ যদি মার্কিন তুলা ব্যবহার বাড়িয়ে দেয়, তাহলে বড় ধরনের ধাক্কা খাবে ভারতীয় তুলা রপ্তানিকারকরা। একই সঙ্গে যদি বাংলাদেশি পোশাক যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত বা কম শুল্কে প্রবেশ করে, পক্ষান্তরে ভারতীয়দের তুলনামূলক বেশি হারে শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করতে হয়, তাহলে প্রতিযোগিতার ভারসাম্য সম্পূর্ণ বদলে যেতে পারে। এতে ভারতের তৈরি পোশাক রপ্তানি খাত একটি বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। সব মিলিয়ে চুক্তিটিকে পুরোপুরি একটি একপেশে চুক্তি বলাটা বেমানান। এখানে একদিকে যেমন আছে রপ্তানির সুযোগ, বিনিয়োগের সম্ভাবনা, যুক্তরাষ্ট্রের বাজারে অবস্থান শক্ত করার অপার সম্ভাবনা, অন্যদিকে আছে বাজার উন্মুক্ত করার চাপ, বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতি, সামরিক ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী নির্ভরতা, নিউক্লিয়ার ও শক্তি খাতে নিজেদের সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতা, স্থানীয় কৃষি ও শিল্পের সম্ভাব্য ক্ষতি এবং ভবিষ্যৎ বাণিজ্য নীতির উপর সীমাবদ্ধতার আশঙ্কা। 1% শুল্ক কমানো হয়তো শিরোনামে ছোট খবর, কিন্তু এর পেছনের প্রতিশ্রুতি, শর্ত ও কৌশলগত বাধ্যবাধকতা অনেক বড় বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। শেষ পর্যন্ত এই চুক্তি বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে নাকি পরিণত হবে ভৌগোলিক চাপের নতুন অধ্যায়, তা নির্ভর করবে বাস্তবায়নের স্বচ্ছতা, জাতীয় স্বার্থ রক্ষার দৃঢ়তা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার উপর। এটি স্পষ্ট যে এই চুক্তির ধারাবাহিকতায় বাংলাদেশের আগামীর অর্থনীতির রাজনৈতিক মেরুকরণ নতুনভাবে তৈরি হতে যাচ্ছে। শঙ্কা না সম্ভাবনা, সময়ের পরিক্রমায় তা আমাদের সামনে আরও বেশি স্পষ্ট হবে। আসবে নিত্য নতুন আলোচনা, সমালোচনা, যার প্রভাব কেবল অর্থনীতিতেই পড়বে না, বরং তা অভ্যন্তরীণ এবং ভূ রাজনীতিতেও প্রভাব ফেলবে।